আমার দেখা শেয়ার মার্কেটের ট্রেডার এবং ইনভেস্টরদের পক্ষে সব থেকে খারাপ বাজেট মনে হয় আজকে প্রকাশ হলো। কি কি হয়েছে আমি একদম নোট করে আপনাদের সামনে এনেছি। পুরো ডিটেলস আলোচনা করব শেয়ার মার্কেটের ট্রেডার এবং ইনভেস্টরদের জন্য কি হয়েছে, তার সাথে সাথে স্যালারিড ট্যাক্সে কি চেঞ্জ হয়েছে তা নিয়ে আলোচনা করব। ডিটেলস আলোচনা থাকবে, মন দিয়ে ভিডিওটাকে স্কিপ কিন্তু করবেন না, পুরো জিনিসটাকে দেখবেন। আর তার সাথে সাথে প্লিজ এবার মনে হয় ভোকাল হওয়ার একটু বা সরব হওয়ার একটু সময় এসেছে আমাদেরকে। একটু বুঝতে হবে যে কোন দিকে আমরা চলেছি। খুব খারাপ লাগছে যে যেখানে ট্রেডার এবং ইনভেস্টররা, মেনলি ইনভেস্টররা গত 1-2 বছর কিন্তু ইন্ডিয়ান মার্কেটকে ধরে রেখেছে। এফআইআইরা যেখানে বলে বলে বিক্রি করছে, সেখানে কিন্তু রিটেল ইনভেস্টররাই মার্কেটকে সাপোর্ট দিয়ে রেখে এই লাইফ হাইতে পৌঁছেছে বলে আমার ধারণা। আপনার মতামত কি জানাবেন? সেক্ষেত্রে সেই ইনভেস্টরদের প্রতি এরকম ট্যাক্স রিজিম তৈরি করাটা মনে হয় খুব মানে খুব একটা ধাক্কা লাগলো ইনভেস্টরদের এবং ট্রেডারদের জন্য। আমি আসছি এক এক পয়েন্টে। প্রথম, যেমন এসটিসিজি, যে আমরা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিই, মানে যারা আপনারা সুইং ট্রেডিং করেন, স্টকে সুইং ট্রেডিং করেন, আজকে কিনলেন 1 সপ্তাহ বাদে বা 2 দিন বাদে বিক্রি করে দিলেন, সেই সুইং ট্রেডিং যারা করেন শর্ট টার্ম, যেটা 1 বছরের কম সময়ে শেয়ার রেখে আপনারা যারা কেনা বেচা করেন, তাদের জন্য আগে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ছিল 15%, এখন সেটা বেড়ে দাঁড়ালো 20%। ঠিক আছে, 20%। এবং এইগুলো কিন্তু ইমিডিয়েট ফ্রম 23শে জুলাই, মানে আজ থেকেই, আজকেই যদি আপনি সুইং ট্রেডিং এ কিছু বিক্রি হয়তো করেছেন, আজকের উপরেই সেটা কিন্তু লাগু হয়ে গেছে। এই নয় যে আপনারা একটু ভাবার সময় দেওয়া হলো, একটু প্ল্যানিং করার সময় দেওয়া হলো, তা কিন্তু নয়। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন 15% থেকে বেড়ে 20% করা হলো। ঠিক আছে, তার মানে হয়তো বলতে চাইছি যে সরকার লং টার্ম ইনভেস্টমেন্টকে গুরুত্ব দিচ্ছে, একদমই নয়। লং টার্ম ক্যাপিটাল গেইন আগে ছিল 10%, মানে আপনি যদি একটা শেয়ার কেনেন এবং 1 বছর বাদে বিক্রি করেন, তাহলে লং টার্ম ক্যাপিটাল গেইন দিতে হয় সেটা 10%-এর রেটে। হ্যাঁ, কিছু ছাড় আছে, 1 লাখ পর্যন্ত ছাড় আছে, তারপর প্রফিট হলে 10% আপনাকে দিতে হয় ট্যাক্স। সেই লং টার্ম ক্যাপিটাল গেইন বা এসটিসিজি 10% থেকে বেড়ে হয়ে দাঁড়িয়েছে 12.5%। এখানেও কিন্তু বাড়ানো হয়েছে। সুতরাং শুধুমাত্র ট্রেডারদের নয়, ইনভেস্টরদের, লং টার্ম ইনভেস্টর যারা মার্কেটকে বিগত 1-1.5 বছর ধরে দাঁড় করিয়ে রেখেছে, লাইফ হাইতে পৌঁছেছে, তাদের সাথে কিন্তু এই জিনিসটা করা হলো। এইটা খুব কিন্তু মানা যাচ্ছে না, লং টার্ম ক্যাপিটাল গেইনটা বাড়ানো। সেক্ষেত্রে দেখুন, উল্টো আরেকটা জিনিস দেখুন, যেখানে মানে এফপিআই মানে ফরেন ইনভেস্টর যারা ইনভেস্ট করে, তাদের ট্যাক্স ছিল কিন্তু 40%। তাদের ট্যাক্স ছিল 40%। সেটাকে কমিয়ে দ্য গভর্নমেন্ট অন ফ্রাইডে রিডিউসড দ্য কর্পোরেট ট্যাক্স রেট অন ফরেন কোম্পানিজ ফ্রম 40 to 35%। এটা কিন্তু করা হয়েছে, আজকে জুলাই 23-এ এই খবরটা এসেছে। ঠিক আছে, এবং আমার মনে হয় এই যে এইটা এইটা ওনার বাজেট স্পিচে বলেছেন, ডিসিশনটা আগেই হয়তো নেওয়া হয়েছে। এই যে, টু অ্যাট্রাক্ট ফরেন ক্যাপিটাল ফর আওয়ার ডেভেলপমেন্ট নিডস, আই প্রপোজ টু রিডিউস দ্য কর্পোরেট ট্যাক্স রেট অন ফরেন কোম্পানিজ ফ্রম 40% to 35%, শি সেইড ইন হার বাজেট স্পিচ। আমাদের এফএম এটা বাজেট স্পিচে উনি আজকে বলেছেন। মানে বিদেশ থেকে যে টাকা আসে, বিদেশিরা যে টাকা আনে শেয়ার মার্কেটে, সেটার যে ট্যাক্স 40% থেকে কমিয়ে 35% করা হলো। আজকেও কিন্তু এফআইআইদের নেট সেল ফিগারই এসেছে। ঠিক আছে, তাহলে আমরা নিজেদের ডোমেস্টিক মানে যারা ইনভেস্টার আছে, অ্যাটলিস্ট ইনভেস্টারদেরকে আমরা দেখবো না? এইটা এইটা একদমই মেনে নেওয়া যাচ্ছে না। আচ্ছা, এবার আসি, যেটা এফএনও নিয়ে খুব বাড়াবাড়ি হচ্ছিল, খুব কথাবার্তা শোনা যাচ্ছিল, এফএনও কে হয়তো লটারির আন্ডারে করে দেবে, এরকম স্পেকুলেটিভ ট্রেডিং করানো হবে না। এফএনও যেমন আছে বিজনেস ইনকাম তেমনই আছে, কোনো রকম স্পেকুলেটিভ জিনিস করা হয়নি। কিন্তু এফএনওতে এসটিটি মানে সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স বাড়ানো হয়েছে। এইটা তো আমার একদমই মনে হয় না যে মানে কেন করা হলো। আচ্ছা, কেননা আমরা একটা শুনতে পাচ্ছি, হয়তো অপশন নিয়ে খুব নিশ্চয়ই মাতামাতি হচ্ছে, যে
অপশানে রিটেলাররা অনেকে এসে পয়সাটাকে নষ্ট করছেন। আমি তার মধ্যে মনে করব রিটেলাররা যারা আসছেন হয়তো তারা প্রথমবার আসছেন, না বুঝে করছেন। যারা উপর মহলে বসে আছেন, এক্সচেঞ্জ থেকে শুরু করে সেবি, এরা তো শেয়ার মার্কেটে তো অনেক বিজ্ঞ লোক বলে আমরা মনে করি। তারা তাহলে উইকলি এক্সপায়ারিটা চালু করলো কেন? অপশানকে যদি আমরা হেজিং পারপাসেই বলে থাকি, আমাকে বলুন তো প্রত্যেক সপ্তাহে পোর্টফোলিও হেজ করতে হয়? তা তো নয়। মান্থলি, আমি যদি লং টার্ম পোর্টফোলিও রাখি, মান্থলি হেজিং আমার হবে, তাও মানা যাচ্ছে। প্রত্যেক সপ্তাহে হেজিং লাই, প্রত্যেক দিন হেজিং চাই, প্রত্যেক সপ্তাহে আমার হেজিং চাই পোর্টফোলিও, এত তো শর্ট টার্ম হয় না। আপনারাই তো বলেন, মানে যারা মিউচুয়াল ফান্ড সহি হ্যাঁ যেসব এই করে তারাই তো বলে যে একবার ইনভেস্ট করো, 3 মাস বাদে বাদে দেখো, প্রত্যেক দিন পোর্টফোলিও দেখা উচিত নয়, এটাই তো বলা হয় লং টার্ম ইনভেস্টমেন্ট। তাহলে প্রত্যেক সপ্তাহে হেজিং এর জন্য কেন আমি ইউজ করব? প্রত্যেক সপ্তাহের উইকলি এক্সপায়ারি কেন আনা হলো? বলছি ওটা হেজিং টুল, কিন্তু যারা কোট আনকোট বড় লোক, মানে সেবি বা এনএসি বিএসসি, জিনিসটাকে তো তারা ইউজ করছে এজ এ বিজনেস টুলের মতো। আর যত দোষ, ওই যে একটা প্রবাদ আছে তার মতো রিটেলারদের ঘাড়ে চাপানো হয়ে যাচ্ছে দোষটা। হ্যাঁ, তাদেরও দোষ আছে যারা অপশনকে নিয়ে গ্যাম্বলিং করে, কিন্তু এক্ষেত্রে তারা তো শেয়ার মার্কেটে অবুঝ লোকরা। আপনারা যারা সেবির কর্ণধার, যারা এনএসসি বিএসসি এক্সচেঞ্জের মাথার উপর বসে আছেন, আপনারা তো শেয়ার মার্কেটকে ভালো বোঝেন আমাদের থেকে আশা করি। তার জন্যই তো ওই পদটা আপনাকে দেওয়া হয়েছে। তা আপনারা কি যে প্রত্যেক সপ্তাহে হেজিং এর দরকার পড়ে? এটা নিয়ে প্লিজ আপনারা লিখুন, প্লিজ নিচে কমেন্ট বক্সে আপনাদের আজকে এই পুরো ট্যাক্সের ব্যাপারটা শুনে নিন, তারপর আপনাদের মতামত কিন্তু প্লিজ প্লিজ লিখবেন। চুপ করার সময় আর মনে হয় নেই। হ্যাঁ, অনেকে বলবেন যে এতে প্রতিবাদ করে কি লাভ? অ্যাটলিস্ট প্রতিবাদটা তো করি নিজেদের মতন করে, তারপর দেখা যাবে। আজকে আমি যে এফএনওর ওই লট সাইজ নিয়ে ভিডিওটা করেছিলাম, 25,000 লোকের মতন দেখেছেন, প্রত্যেকে অনেকে কমেন্ট করেছেন, অ্যাটলিস্ট জাগরুকতা তো চলছে আমাদের মধ্যে। এই জিনিসটাই চাই। আমি দেখলাম বাংলার অনেক কন্টেন্ট ক্রিয়েটাররাও অনেক ভিডিও বানিয়েছে, ভালো লাগছে, ঠিক আছে, এরকমই করা তো উচিত। অ্যাটলিস্ট আমাদের তো প্রতিবাদ তো করতে হবে। আচ্ছা, এটা হলো প্রশ্ন যে প্রত্যেক উইকলি এক্সপায়ারিটার দরকার, ঠিক আছে। তাও আবার এফএনওর মধ্যে ফিউচারও আছে, অপশানও আছে। অপশানে যদি আপনি চান যে ডিমোটিভেট করতে, অপশানে এসটিটিটা বাড়ানো যেত, ফিউচারকে বাদ দেওয়া যেত। ফিউচারে এমনিতেই ট্রানজাকশন সাইজ বেশি হয়, ফিউচারের যেহেতু টোটাল ভ্যালুর সাথে মাল্টিপ্লাই হয়, ফিউচারের ভ্যালুটা বেশি হয়। এসটিটি অ্যাবসলিউট টার্মসে এমনিতেই বেশি আসে অপশানের থেকে। সেক্ষেত্রে ফিউচারের এসটিটি বাড়ানোর কি দরকার ছিল? ফিউচার নিয়ে তো গ্যাম্বলিং হচ্ছে না, এটা তো সেবিই বলছে, অপশান নিয়ে বলছে অনেকে, কিন্তু ফিউচার নিয়ে তো হচ্ছে না। ফিউচারে কেন এই ব্যাপারটা করা হবে? তো এই ব্যাপারটা কিন্তু একদম মেনে নেওয়া যাচ্ছে না। এসটিটি এফএনওতেও বাড়ানো হয়েছে, কিন্তু একটা ভালো ওই 30% ট্যাক্স বা ওইটাকে আপনার জুয়া হিসাবে, মানে লটারি হিসাবে দেখা, এই ব্যাপারগুলো করা হয়নি, মানে স্পেকুলেটিভের আন্ডারে এখনো এফএনওকে আনা হয়নি। ঠিক আছে, এবার আসি দ্বিতীয় পয়েন্টে, সেটা হচ্ছে গোল্ড, সোনার উপর কাস্টম ডিউটিটা কমানো হয়েছে। ঠিক আছে, সেটা সরকার যা ডিসিশন নিয়েছে, তার সাথে সাথে অন্যান্য ট্যাক্স হয়তো বাড়বে, ঠিক আছে, সেটা একটা ব্যাপার ভাবা হচ্ছে যে জিএসটি হয়তো বাড়িয়ে দেবে বা যাই হোক। আজকের দিনে গোল্ডের ডিউটি কমানো হয়েছে, শেয়ার মার্কেটে যারা ডাইরেক্ট আছেন অতটা এফেক্ট করে না, কিন্তু ঠিক আছে, একটা একটা সেই একটা মেন পয়েন্ট সেটা। কেন আরও আসবো আমি নিচে যখন ক্যাপিটাল গেইন নিয়ে আসবো। এবার একটা ক্যাপিটাল গেইন নিয়ে যখন কথা হচ্ছে, রিয়েল এস্টেটে ক্যাপিটাল গেইন কি করা হয়েছে? আগে ছিল 20% উইথ ইন্ডেক্সেশন। ইন্ডেক্সেশন মানে আপনার ইনফ্লেশন যেমন যেমন বাড়বে, আপনি যত দামে ঘর কিনে রেখেছিলেন সেই কস্ট অফ অ্যাকুইজিশনটাও আপনার বাড়ানো হবে। মানে ধরুন আপনি 50 লাখ টাকায় একটা ঘর কিনেছিলেন 10 বছর আগে, এখন সেটা আজকের দিনে সেটা বিক্রি করতে যাবেন, যেই বিক্রি করতে যাবেন আপনি তো কিনেছিলেন 10 লাখ, আপনি 50 লাখ টাকায় 10 বছর আগে, আজকের ভ্যালু তো তার 10 লাখ টাকা নয়, মানে 50 লাখ টাকা নয়। ইনফ্লেশন অ্যাডজাস্টেড কস্ট অফ অ্যাকুইজিশন, মানে কেনা দামটা আজকের দিনে ডিসাইড করা হবে ইন্ডেক্সেশন নিয়ে। ওই ইন্ডেক্সেশন করে হয়তো আপনার দাম দাঁড়াবে 80 লাখ টাকা ঘরের দাম। তাহলে আর আজকের ডেটে আপনি হয়তো 1 কোটি টাকায় বিক্রি করেছেন, তাহলে 1 কোটি মাইনাস 80 লাখ, 20 লাখ টাকার উপর আপনাকে 20% ট্যাক্স দিতে হবে।
এটা ছিল আগের নিয়ম। এখন কি করেছেন, ট্যাক্সটা 12.5%-এ নামিয়ে আনা হয়েছে। এই দেখে নাচবেন না, কারণ ইন্ডেক্সেশন বেনিফিটটা তুলে দেওয়া হয়েছে। মানে আপনি 10 বছর আগে যে 50 লাখ টাকায় ঘর নিয়েছিলেন সেটাই ধরা হবে আপনার কস্ট অফ অ্যাকুইজিশন, মানে কেনা দাম। আর আজকে যে 1 কোটি টাকায় বিক্রি করলেন, 1 কোটি মাইনাস 50 লাখ, ওই যে 50 লাখ টাকা হবে ওর উপর 12.5% ট্যাক্স দিতে হবে। তার মানে দেখতে গেলে আগে 20 লাখ টাকায় 20% দিতে হতো, হয়তো এখন 50 লাখে 12.5% ট্যাক্সের পরিমাণটা হয়তো একটু বেড়েই যাবে। তাই জন্য কিন্তু আজকে রিয়েল এস্টেট স্টকগুলো একটু কারেক্ট করেছে। এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে রিয়েল এস্টেটের সম্বন্ধে। স্যালারিড পার্সনের জন্য কি হয়েছে? আচ্ছা, ভিডিওকে একটু লাইক শেয়ার অবশ্যই করবেন, একটু লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না। তারপরে আমি ট্যাক্সের এইসব বলে আমার নিজের মতামত, মানে শেয়ার মার্কেটে আমি এখন কি করছি, কি আমার মতামত, সেটা আমি আর একটু আলোচনা করব, একটু মন দিয়ে শুনবেন। স্যালারিড পার্সন আপনাদের জন্য, যারা চাকরিজীবী তাদের জন্য কি হয়েছে? প্রথম কথা, পুরনো ট্যাক্স রেজিমে যেটা আমরা অনেকবার স্যালারিজীবীদের একটা প্রধান বক্তব্য ছিল যে প্লিজ 80 আন্ডারে 1.5 লাখ টাকায় আজকাল কিছু হয় না, 1.5 লাখ টাকার ক্যাপটা অ্যাটলিস্ট বাড়ানো হোক। ওই যে ডিডাকশন আমরা যে পেতাম 80 আন্ডারে, সেই ডিডাকশনটা 1.5 লাখ টাকা থেকে আরো বাড়ানো হোক। যেমন আমরা ট্যাক্স সেভার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা হতো, অনেকে অনেক কিছু করতেন না, সেটা নিয়ে কোনো কথা হয়নি। তার মানে সেটা 80 এর ডিডাকশন যেমন আছে তেমনই আছে, সেটাকে কিচ্ছু বাড়ানো হয়নি। শুধুমাত্র নিউ ট্যাক্স রেজিমে, পুরনো ট্যাক্স রেজিম নয়, নিউ ট্যাক্স রেজিমে কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশন দেওয়া হতো 50,000 টাকার, সেটাকে বাড়িয়ে 75,000 টাকা করানো হয়েছে। কিন্তু নিউ ট্যাক্স রেজিমে কিন্তু 80 আন্ডারে কোনো রকম ডিডাকশন কিন্তু আপনারা পান না, সেটাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, সুতরাং কোনো ডিডাকশন তেমন কিছু হয়নি, এবং নিউ ট্যাক্স রেজিমে শুধু স্ট্যান্ডার্ড ডিডাকশনটা বাড়ানো হয়েছে 50 থেকে 75। তো যারা নিউ ট্যাক্স রেজিমে ট্যাক্স ভরেন তারা এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, মেন গভর্নমেন্ট যেটা বলছে যে এই ক্যাপিটাল গেইনটা নিয়ে যে একটু এরকম করা হলো, কারণ সব অ্যাসেট ক্লাসকেই যাতে সেম টাইপের ট্যাক্সেশন করা হয়, তার উপরে জোর দেওয়ার জন্যই কিন্তু এটা করা হয়েছে। এটাকে গভর্নমেন্টরা এবং গভর্নমেন্টের যারা অনুগামীরা আছে তারা বলছে যে কোট অ্যান্ড কোট সিম্পলিফাইড ট্যাক্স রুল। আমি বলবো সিম্পলিফাইড, সবাইকে একই ট্যাক্স ক্যাটাগরিতে কি করে আনা যায়? যে যে অ্যাসেট ক্লাসে রিস্ক বেশি সেখানে ট্যাক্স বেশি কেন হবে? আর যেটা যেটা দেশের গ্রোথের জন্য আমরা দিচ্ছি, শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করে তারা তো দেশের গ্রোথে ইনভেস্ট করছে। আপনি ইনভেস্ট করছি মানে কি, রিলায়েন্সে পয়সা দিচ্ছি, রিলায়েন্স স্টক, সেখানে রিলায়েন্স সেখান থেকে ইকুইটি পাচ্ছে, তা দিয়ে তারা বিজনেস গ্রোথ করছে, তাই তো? নিফটিতে করছেন মানে নিফটির 50টা কোম্পানিতে আপনি ইনভেস্ট করছেন, তা দিয়ে তারা আরো ইকোনমিক্যাল ভালো করছে। কোম্পানিতে ইনভেস্ট করা হচ্ছে, দেশের গ্রোথ স্টোরিতে আমরা পয়সা দিচ্ছি, প্লাস রিস্কও নিচ্ছি। শেয়ার মার্কেটে ইনভেস্ট করা সব থেকে বেশি রিস্কিয়ার অ্যাসেট ক্লাস, এটা লিস্টেড অ্যাসেট ক্লাসের মধ্যে, তাই তো? সবাই মানবেন। সেক্ষেত্রে তার ট্যাক্স যা হবে, আর একটা সুন্দর যে গোল্ডে যে ইনভেস্ট করছে, যেটা অনেকটা মানে সেফ হেভেন বলা হয়, তারও ট্যাক্স লেভেল সেম হবে, তারও ক্যাপিটাল গেইন সেম হবে? এটা তো হতে পারে না, তাই না? এটা তো হওয়া উচিতও নয়। আমি সেটাই বলছি, যেখানে শেয়ার মার্কেটের ইনভেস্টাররা দেশের গ্রোথ স্টোরিতে এই করে, আর গোল্ড তো গ্রোথ স্টোরির উপরেও হয় না, গোল্ডেরও ট্যাক্সের ব্যাপারটা ওরকম করানোর প্ল্যান চলছে। কিন্তু মানে গোল্ডে যদি ইনভেস্ট হয় ওটা দেশের কোনো গ্রোথের কাজে লাগে না। গোল্ড কিনে আপনি বাড়িতে রাখলেন মানে কি হলো, বা বন্ড কিনেও যদি রাখেন বা গোল্ড কিনেও রাখেন তাতে কি হলো? দেশের এই কাজে কিন্তু লাগে না, কেন বেশিরভাগ আমরা গোল্ড কিনেই বাড়িতে মানুষ রাখে, তো দেশের কোনো কাজে লাগে না। তার যা ক্যাপিটাল গেইন ট্যাক্স হবে, আর আমরা শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করছে, রিস্ক নিচ্ছে, প্লাস দেশের গ্রোথ স্টোরিতে যারা ইনভেস্ট করছে, এবং তাদের জন্যই, তাদের টাকা নিয়েই রিলায়েন্স, তারপর বলুন অয়েল ইন্ডিয়া, পিএসইউ কোম্পানিগুলো, তাতেও তো ইনভেস্ট হচ্ছে, তারা টাকা পাচ্ছে, তা নিয়ে তাদের সাথে ক্যাপিটাল গেইন ট্যাক্সটা কি করে সেম হয় আমি তো বুঝি না, বা সেম করার প্রচেষ্টাও বা কেন হবে এটা তো আমার মাথায় ঢোকে না, তাই না? তাদের তো কিছু একটু ছুট বা ছাড় দেওয়ার কথা ভাবা যেতে পারতো বলে আমি মনে করি। একসাথে ক্যাপিটাল গেইন ট্যাক্স দুটোর, এলটিসিজি এবং এসটিসিজি বাড়ানো, সেক্ষেত্রে ফরেন কর্পোরেট ট্যাক্স কমিয়ে দেওয়া, এইটা ঠিক মানা যায় না। যাই হোক,
সরকারের ফোকাস একটু কাজের উপর এসেছে, সেটা একটু ভালো লেগেছে, যেখানে আপনার ইন্টার্নশিপ এবং ফার্স্ট টাইম যারা জব পেয়েছেন তাদের জন্য কিছু সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে, যেটা ভালো দিক, খারাপ নয়। কেন, তাতে এমপ্লয়মেন্ট হয়তো বাড়বে এরকম। তবে আজ আমার চ্যানেলটা তো শেয়ার মার্কেটের প্রতি, সুতরাং আজকে আমি আলোচনা শেয়ার মার্কেটের উপরেই রাখবো। দেখুন, দুরকম আলোচনা হয় বাজেটের। একটা হচ্ছে আপনি অর্থনীতির দিক থেকে আলোচনা করলেন, যে অন্যান্য ব্যাপারগুলো কি, যেমন এগ্রিকালচার বলুন, অন্যান্য জিনিসগুলো কি হয়েছে, ইকোনমিক্সের ব্যাপার বলুন, সেই দিক থেকে খুব একটা খারাপ হয়নি, ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে, ঠিক আছে। হ্যাঁ, দেখুন, কেউ একটু খারাপ বলবেন, কেউ একটু ভালো বলবেন, হরে ধরে, কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু শেয়ার মার্কেটের জন্য যেটা, সেটা কিন্তু ঠিক হয়নি। এইটা কিন্তু মানে ট্যাক্সের বার্ডেনটা একটু আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এবং এটা ট্যাক্স রিলিফ দেওয়ার যে কথা হয়েছিল, যে সাধারণ মানুষদের ট্যাক্স মানে একটা রিলিফ দেওয়ার, যেখানে একটু ডিডাকশনের উপর জোর দেওয়া, এইটিসির ডিডাকশনটা আর একটু বাড়ানো, এই যে জিনিসগুলো করা যেতে পারতো, সেই সব দিকে কিন্তু নজর দেওয়া হয়নি, উল্টে শেয়ার মার্কেটের ট্যাক্সগুলো বাড়িয়ে দেওয়া হলো। এটা কি এরকম হচ্ছে? আমার প্রশ্ন কি একটা, যে যেহেতু বিগত 1-2 বছরে রিটেলারদের পার্টিসিপেশন বেড়েছে শেয়ার মার্কেটে, তাই এখান থেকে বেশি পয়সা আসছে বলে, এখানে বেশি সংখ্যক লোক আছে বলে, চলো এখান থেকে এবার বেশি করে ট্যাক্সটা উসুল করে নিই। এইটা কি একটা প্ল্যান হচ্ছে? কেন আমার মাথায় ঢোকে না যে লং টার্ম ক্যাপিটাল গেইনকেও কেন বাড়ানো হলো, যেখানে লং টার্ম ক্যাপিটাল গেইন কিন্তু আগে 0% ছিল, তার থেকে 10%, তার থেকে 12.5%। কেন? যেখানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আপনার সুইং ট্রেডিং করে অনেক লোকে টাকা রোজগার করত। আপনি যদি অপশনকে বিরত থাকতে বলেন, যে অপশানে আমি এনকারেজ করছি না রিটেলারদের আসতে, তাহলে রিটেলাররা শেয়ার মার্কেটে আসবে কি করে? হয় ইনভেস্টার বা সুইং ট্রেডার। সুইং ট্রেডারদের এলেও এখন 20% ট্যাক্সটা বাড়িয়ে কেন দেওয়া হলো? তাহলে কি চাইছি আমরা? এই জন্যই তো, এইটাও একটা অনেক কারণ হতে পারে যে মানুষ হয়তো তাহলে গ্যাম্বলিং এর দিকে আসছে, সেটাও তো হতে পারে। উইকলি চালু আছে, উইকলি এক্সপায়ারি চালু আছে, উইকলি এক্সপায়ারি সেবির বন্ধ করা উচিত বলে তো আমি মনে করি, যদি তারা এত কনসার্ন থাকে আমাদের রিটেল ইনভেস্টরদের নিয়ে। আমি বুঝতে পারছি না, এই জিনিসটা কিন্তু একটু মানে করা যায়নি, এবং প্ল্যানিংও আপনি করতে পারবেন না, কারণ আজ থেকেই লাগু হয়ে গেছে। এই নয় যে আপনি শর্ট টার্ম ক্যাপিটাল গেইনগুলোকে একটু স্কোয়ার অফ করে দিলেন, যা সুইং পজিশন ছিল সেগুলোকে স্কোয়ার অফ করে দিলেন, তারপর একটু ইনভেস্টিং এর উপর গেলেন, তাও প্ল্যান করতে পারবেন না, কারণ আজ থেকেই এটা লাগু হয়ে গেছে। তো যাই হোক, এটা এখন যা হয়ে গেছে তো হয়ে গেছে, কিছু তো আর বলে লাভ নেই। কিন্তু একবার মনে করা যেতে পারে যে এত ট্যাক্সেশন, এমনিতেই ইনডাইরেক্ট ট্যাক্স আমরা এত দিই, সেটা নিয়ে কিন্তু কথা হয়নি। হ্যাঁ, যদিও জিএসটি কাউন্সিলের উপর অনেক কিছু ছেড়ে দেওয়া হয়, কিন্তু এই বাজেটে এইটা আশা করেছিলাম যে মেডিকেল, যেটা যেটা সরকারের দায়িত্ব মেডিকেল প্রোভাইড করা, সেটা হয়তো প্রোভাইড হচ্ছে না, এবং তার জন্য আমরা মেডিকেল পলিসি নিজেরা কিনছি। খুব ভালো, ঠিক আছে, অনেকেই, এবং এটা কিনতেই হয়। মেডিকেল পলিসির উপর 18% জিএসটি যেটা নেওয়া হয়, সেটা অনেকটা, সেটাকে কমানোর তো কোনো কথা হলো না। কেন? এটা এটা তো একদম মানে এই ব্যাপারটা মেনে নেওয়া যায় না, বা এই ব্যাপারটা আমাদের অনেক আশা ছিল যে মেডিকেল পলিসির উপর জিএসটিটা হয়তো কমানোর দিকে সরকার একবার ভাববে। সেটা নিয়ে কোনো আলোচনা কিন্তু বাজেটে শোনা যায়নি। এখনো আমি ডিটেলস ফাইন প্রিন্ট পড়িনি, কিন্তু তাও যা প্রাথমিক যা অনুমান বা দেখা গেছে, সেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। তো ক্যাপিটাল গেইন ট্যাক্সগুলো নিয়ে কথা হলো। আপনাদের প্রশ্ন কিছু থাকলে নিশ্চয়ই লিখবেন নিচে ভিডিওর কমেন্ট বক্সে। বাট আমি চাই আপনারা এর সম্বন্ধে কি ভাবছেন সেটা মন খুলে প্রত্যেকে কিন্তু একটা করে কমেন্ট প্লিজ লিখবেন। আমি কালকেও এই সিরিজের উপর আপনাদের এই মতবাদ নিয়ে আরো একটা ভিডিও করব, যেখানে আপনারা কি বলেছেন আমি সেটা দেখে, সেই কমেন্টগুলো, তার মধ্যে ভালো ভালো যা কমেন্ট আসবে, আমি আপনার সেটা লোক সমক্ষে তুলে ধরার চেষ্টা করব। প্লিজ ব্যাপারটাকে চুপ করে থাকবেন না, নিজেদের মতামতটা প্লিজ একটু ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি তাহলে। এবার এটা তো গেল ট্যাক্সের ব্যাপার। এবার সঞ্জয়, তো তুমি কি করবে, বা এই মানে এইটা নিয়ে তো আমার কি পার্সোনাল মতামত তো বলেইছি। আমার দেখা, যবে থেকে মোটামুটি জ্ঞান হয়েছে, আমার দেখা মোটামুটি শেয়ার মার্কেটের ট্রেডার এবং ইনভেস্টরদের জন্য সব থেকে খারাপ বাজেট, এটা তো আমি বলেই শুরু করেছি। এবার দেখুন, সরকারও জানে এতে মানুষ পোর্টফোলিও জিরো করে দেবে না,
এবং আজকেও এফআইআইরা সেল করেছে, কিন্তু ডিআইআইরা বাই করে আবার মার্কেটকে তুলে দিয়েছে মোটামুটি একই জায়গায়। এই যে একটা ডিপের মতো এসেছিল, এই ডিপের মতো এসেছিল যখনই ওই ক্যাপিটাল গেইনসের ব্যাপারটা বলা হয়েছিল, তারপর আবার দেখুন এটা সরকারও জানে যে এরকম ডিপ আসবে এবং তার আগে অনেক কিছু মেকানিজম তৈরি থাকে, মানে এলআইসি কে বলা থাকে, ডিআইআইরাও অনেকে জানে, এই ব্যাপারগুলো থাকে। এই ব্যাপার নিয়ে আমি আর বলতে চাইছি না, আপনারা আমার থেকে অনেকে বিজ্ঞ আছেন, নিশ্চয়ই জানেন কিভাবে ইন্ডেক্স ম্যানেজ করাটা কোনো বড় ব্যাপার নয়, দুটো তিনটে চারটে স্টককে ম্যানেজ করলেই ইন্ডেক্স ম্যানেজ হয়ে যায়। তো সেই জিনিসটা করা হয়েছে কারণ সেন্টিমেন্টালি খারাপ। কারণ এই যে আমি দুদিন আগে যে আরেকটা ভিডিও বানিয়েছিলাম যে নিফটিকে উপরে রেখে তলে তলে মিড ক্যাপে যার পর নাই সেল চলছে, আজকেও দেখুন ইরকন সরকারি কোম্পানিগুলো 8% মাইনাস, এইগুলো কিন্তু এক এক, মাঝগাঁও ডক 5% মাইনাস, বেল এক সময় 9% মাইনাস ছিল, বিইএল, তারপর একটু রিকভারি করেছে। তারপর দেখুন আজকে সব অ্যাক্রস দ্য বোর্ড সব মাইনাস, সব মাইনাস, 3 থেকে 4%, হ্যাল 3% মাইনাস, এই মাইনাসগুলো আরো বেশি ছিল। তারপর নিফটি যখন রিকভার করেছে তার সাথে একটু রিকভারি করেছে। তো অ্যাক্রস দ্য বোর্ড যে স্টকগুলো চলেছে সেগুলো কিন্তু মাইনাস, আরভিএনএল -5%, রেলওয়ে এসব নিয়ে এমন কিছু কথা বলা হয়নি, তাই জন্যই কিন্তু মাইনাস, হার্ডকো থেকে শুরু করে পিএফসি সব মাইনাস। তো এই এবং এইগুলো দেখলে কিন্তু আজকে আপনার পোর্টফোলিও দেখুন লাল দেখবেন, ভালো মতন লাল দেখবেন, কারণ রিটেলাররা তো এইসব মিড ক্যাপ স্মল ক্যাপ এগুলো নিয়েই থাকে। কিন্তু নিফটি দেখলে কেউ বলবে না নিফটিতে কি হয়েছে, মাত্র 30 পয়েন্ট মাইনাস, 25,000-এর ইন্ডেক্স, এ তো কিছুই হয়নি, কিন্তু তলে তলে ভেতরে কিন্তু অনেক কিছুই চলছে। এই ব্যাপারটা কিন্তু আমার ভালো লাগে না, তাই জন্য আমি এখন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নেব। আমি দুদিন আগেই আপনাদেরকেও দেখুন টেলিগ্রামেও আমি লিখেছিলাম, টেলিগ্রামে 18ই জুলাই আমি লিখেছি বাজার ভোলাটাইল ইনক্লুডিং মিড ক্যাপ স্মল ক্যাপ অ্যান্ড ওয়ার্ল্ড মার্কেট, সো ট্রেডিং পজিশন স্টক না রাখাই ভালো, অ্যাটলিস্ট আপ টু বাজেট। এবং আমি এটা জাস্ট ফর লার্নিং পারপাসে লিখেছিলাম। আমি তারপর ভিডিওতে এসেও বলেছিলাম যে আমি কিন্তু আমার সুইং পজিশনগুলো সব কিছু থেকে বেরিয়ে গেছি। আমি আমার স্টুডেন্টদেরও বলেছিলাম, আপনাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপেও বলেছিলাম, যারা এখনো টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি নিচে লিংক দেওয়া আছে, প্লিজ জয়েন করুন। দেখুন এই ভিডিওতে আমি ওপেনলি বলি, আমি সরকার যখন ভালো কাজ করে তখনও বলেছি যে এত সুন্দর বিদেশ নীতি খুব ভালো লাগে আমার, যখন আমরা ওই মানে রাশিয়ার সাথেও একদম কাঁধে চাপড় মেরে কথা বলছি, হাত মেলাচ্ছি, সেটাও দেখে খুব ভালো লাগে। যখন ইউএস এর প্রেসিডেন্ট আমাদের কাছে আর ওই ইউএস মানেই একটা বড় দাদা ওই নয়, হাত মিলিয়ে সুন্দরভাবে কথা বলছি, পিঠে হাত চাপড়ে কথা বলছি, সেটা যেমন দেখে ভালো লাগে যে একজন ইন্ডিয়ান হিসাবে নিজের গর্ববোধ হয়, তেমন যেগুলো একটু বাজে কাজ হয়, মানে যেগুলো আমাদের রিটেলার ইনভেস্টর ট্রেডারদের পক্ষে খারাপ, আমি তা নিয়েও কিন্তু সরব হই। সুতরাং এই চ্যানেলটা এরকমই, আপনারাও এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে আছেন, আপনারাও আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমি পেয়ে আসছি। প্লিজ নিচের কমেন্ট বক্সে নিজের মতবাদ কিন্তু জানাবেন। যাই হোক, আমি সুইং পজিশন 0 করে রেখেছি, আমি স্টুডেন্টদেরও সেটা বলেছিলাম, যারা স্টুডেন্ট আমার গ্রুপে জয়েন হতে চান আমার চ্যানেলটা ভিজিট করে জয়েন বাটন পেয়ে যাবেন, সেটা ক্লিক করে জয়েন করে নিতে পারেন। তো আমি কিন্তু সেই ব্যাপারটাই রেখেছি, আজকেও আমি কোনো কিছু অ্যাড করিনি, আমি আরও কিছুদিন দেখবো, তারপর দেখা যাবে। কারণ এইরকম জিনিসগুলো কিন্তু একটু ফান্ডামেন্টালি একটু ভিত যেন নড়িয়ে একটু দেয়। হ্যাঁ, মার্কেটে তেমন কিছু হবে না, টাকার ফ্লো আসছে, সব কিছুই হয়ে যাবে, কিন্তু একটু খচখচানি থেকেই যায় যে আমি তাহলে কি করছি, আমাদের শেয়ার মার্কেট থেকে ইনকাম হোক, এটা কি কেউ চায় না? বা যারা এতদিন ধরে বাজারকে দাঁড় করিয়ে রেখেছে সেই রিটেল ইনভেস্টরদের প্রতি কেন এই অবিচার করা হয়? হ্যাঁ, রিটেল ইনভেস্টররাই যারা বাজারকে দাঁড় করিয়ে রেখেছে, বারবার বলছি লাইফ হাইতে নিফটি গেছে রিটেলারদের জন্যই, কিন্তু রিটেলাররাই শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। যখন 5,000 কোটি টাকার এক এক দিনে সেল হয় এফআইআইদের থেকে, তখন ওই রিটেলাররাই দাঁড়িয়ে থাকে বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য। আপনারা একমত তো? তাই তো? তাদের সাথে কি করা হচ্ছে, আর উপরে উপরে বারবার রিটেলারদেরই তকমা দেওয়া হচ্ছে তারা গ্যাম্বলার, তারা জুয়া খেলছে, সবকিছু আমি বুঝছি। নিজেদের দিকে কি একবারও আমরা ঘুরে তাকাচ্ছি না, যারা কোট আনকোট বড় লোকেরা উপরের বসে আছেন যারা? আমি সরকারকে শুধু বলছি না, আমি সেবি, এনএসি, বিএসসি, এক্সচেঞ্জে যারা বসে আছেন সবাইকে বলছি। তো প্লিজ এই জিনিসটা একটু খারাপ লাগলো, ট্যাক্স নিয়ে অনেক কিছু হলো, বললামও আপনাদের যতটা শেয়ার মার্কেট সংক্রান্ত ট্যাক্সের ব্যাপারগুলো হয়েছে। এবার আপনারা ডিসিশন নেবেন যে শেয়ার মার্কেটের কি করবেন। তবে ইনভেস্টিং তো বন্ধ হবে না বা বন্ধ করা উচিতও নয়, ইনভেস্টমেন্ট চলবেই, কারণ আজকের দিনেও অ্যাসেট ক্লাস হিসাবে যদি দেখেন এফডি ফেফডির থেকে বেশি কোন অ্যাসেট ক্লাস দেবে সেই শেয়ার মার্কেটই আছে।
সেটা নিয়ে কোনো কথা হবে না। সুতরাং ইনভেস্টমেন্ট বন্ধ করার কোনো মানে হয় না, সব ঠিক আছে, কিন্তু ট্রেডিংটা একটু এখন বুঝে শুনে 20% ট্যাক্স স্ল্যাব, সুতরাং প্ল্যানিং করে করা যাতে থাকে ট্যাক্সের ব্যাপারটা, সেটা একটু প্ল্যান করে কাজগুলো করবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওকে প্লিজ একটু লাইক শেয়ার অবশ্যই করবেন নিজেদের গ্রুপে। চ্যানেলকে ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।